নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্প যুবকের প্রেম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত যুবকের প্রেম। বিবাহের পর 3টি বৎসরও ঘুরিল না। মহেন্দ্র বিপত্নিক হইল। মাত্র 2 বৎসর 9 মাস পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। মেয়েটির নাম ছিল চঞ্চলা। হিন্দুর মেয়ের চঞ্চলা নাম রাখা ভালো হয় নাই, কারণ বধূ হইয়া তাহাকে পতিকুলে ধ্রুবতারার মতো স্থির থাকিতে হইবে। ছেলেবেলায় সে বড় দুষ্ট ছিল বলিয়াই মা বাপ তাহার চঞ্চলা নাম রাখিয়াছিলেন। তখন তাহারা কি জানিতেন, তাহার জীবন কুসুমটি ভালো করিয়া ফুটিতে না ফুটিতেই চপলা চঞ্চলার মতোই সে আকাশের গায়ে লুকাইবে। মহেন্দ্র তাহাদের জেলায় অবস্থিত মিশনারি কলেজ হইতে 2 বার বিয়ে পরীক্ষা দিয়া অকৃতকার্য হইয়া পড়া ছাড়িয়া দিয়াছিল। পড়াশুনোয় মন তাহার কোনো কালেই ছিল না। তাহার মন ছিল ক্রিকেট, ফুটবল, কুস্তি, জিমন্যাস্টিক ইত্যাদিতে। কলেজের ফুটবল টিমের সেই ছিল ক্যাপ্টেন, জিমন্যাস্টিকের আখড়ায় সেই ছিল মাস্টার। দেহে তাহার বিলক্ষণ বলও জন্মিয়াছিল। পাশ করিতে না পারিলেও আরেকটা জিনিস সে বেশ আয়ত্ত করিয়া লইয়াছিল, ইংরেজি ভাষা এবং আদব কায়দা। মিশনারি সাহেবগণের সহিত সর্বদা মিশিবার ইহা ফল। মহেন্দ্র বাড়ির জ্যেষ্ঠ পুত্র। পিতার মৃত্যুর পর সেই বাড়ির কর্তা হইয়াছিল। সংসারটি নিতান্ত ছোট ছিল না, সামান্য কিছু জমি জিরাত ছিল, তাহাতেই কষ্টে সৃষ্টে সংসার চলিত। সকলেই আশা করিয়াছিল মহেন্দ্র মানুষ হইয়া উপার্জন করিতে শিখিলে সংসারের কষ্ট ঘুচিবে। কিন্তু লেখাপড়া শিখিয়াও মহেন্দ্র মানুষ হইবার কোনো লক্ষণই দেখাইল না। তখন পাড়ার প্রবীণাগণ তাহার মাকে পরামর্শ দিতে লাগিলেন, ছেলের বিয়ে দাও, তাহলেই সংসারের দিকে টান হবে, টাকা রোজগারের চেষ্টা করবে। তাই 21 বৎসর বয়সে মা তাহার বিবাহ দিয়া বধূ ঘরে আনিয়াছিলেন। চঞ্চলার বয়স তখন 11। বৎসর খানেক হইল চঞ্চলা ঘর বসত করিতে আসিয়াছিল। প্রবীণাদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করিয়া মহেন্দ্র ঘরেই বসিয়া রইল। শেষের 1 বৎসর সে তো বউ লইয়াই মাতিয়াছিল। সেই বউ কাল বিসূচিকার রোগে আক্রান্ত হইয়া মহেন্দ্রকে ফাঁকি দিয়া চলিয়া গেলে সেই শোকে মহেন্দ্র কিছুদিন যেন পাগলের মতো হইয়া গিয়াছিল। সারা সকাল বেলাটা মাথাটি নিচু করিয়া উঠানের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পায়চারি করিয়া বেড়ায়। 7 ডাকেও কেহ তাহার উত্তর পায় না। শ্রান্ত হলে তক্তপোষের ওপর উপুর হইয়া বালিশে মুখ গুজিয়া পড়িয়া থাকে। রান্না হয়ে গেছে, স্নান করে এসো বলিলে সে কথা কানেই তোলে না। অবশেষে বিস্তর তাগিদে স্নান করিয়া আসিয়া খাইতে বসে, কিন্তু পাতে অর্ধেক ভাত তরকারি ফেলিয়া রাখিয়া উঠিয়া যায়। বিকালে জিমন্যাস্টিক বা ফুটবলের আড্ডা হইতে কেহ ডাকিতে আসিলে তাহাকেও ফিরাইয়া দেয়, যায় না। রাত্রিতে বিছানায় শুইয়া বহুক্ষণ ঘুমায় না, এপাশ ওপাশ করে, মাঝে মাঝে কাঁদে। পাড়ার প্রবীণারা মহেন্দ্রর মাকে পরামর্শ দিতে লাগিলেন, শিগগির একটি ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে দাও, তাহলেই মন আবার ভালো হবে। মা বলিতে লাগিলেন, না দিদি, এখন আমি ওকে ও কথা বলতে পারবো না। বড্ড শোকটা পেয়েছে তো, আর কিছুদিন যাক, একটু সামলে উঠুক। 6 মাস কাটিয়াছে। এখন মহেন্দ্র অনেকটা সামলাইয়া উঠিয়াছে। আহারে আবার রুচি জন্মিয়াছে। কেহ হাসির কথা বলিলে এখন সে পূর্বের মতোই হাসিয়া ওঠে।
পার্শ্ববর্তী গ্রামের সঙ্গে ফুটবলের ম্যাচ খেলিতে যায়। পূর্বের মতো সবই করে, কিন্তু কিছুতেই জীবনের সে স্বাদটুকু আর পায় না। অবসর বুঝিয়া একদিন মা তাহার নিকট পুনরায় বিবাহের প্রস্তাব করিলেন। মহেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, ও কাজ আর করছি নে। পাগল ছেলে, এখন তোর বয়স কি? তোর বয়সের কত ছেলের প্রথম বিয়েই হয় না যে। তোর দ্বিগুণ বয়সের কত লোক পরিবার মরবার পর 2 মাস যেতে না যেতেই আবার বিয়ে করেছে। তুই কেন করবি নে বাবা? মহেন্দ্র বাধা দিয়ে বলে, যার যা প্রবৃত্তি হয় সে তা করুক মা, আমার দ্বারা কিন্তু আর ও কার্যটি হবে না। সেদিন এই পর্যন্ত। তাহার পর কোনোদিনও মা, কোনোদিনও মাসি, কোনোদিনও পিসি, কোনোদিনও খুড়ি জেঠি ঠানদিদিরা এ বিষয়ে মহেন্দ্রকে অনুরোধ করিতে লাগিল। অবশেষে তাহাদের পীড়াপিড়িতে মহেন্দ্র উত্ত্যক্ত হইয়া স্থান ত্যাগ করায় স্থির করিল। একদিন মাকে বলিল, আমি ভেবে দেখলাম এরকম ভাবে ঘরে বসে থাকাটা ঠিক নয়। একটা কাজকর্মের উপায় না হলে সংসারই বা চলবে কি করে? তাই মনে করছি তুমি যদি মত করো তবে কলকাতায় গিয়ে একটা চাকরি বাকরির চেষ্টা দেখি। এতদিনে ছেলের সুবুদ্ধি হইয়াছে জানিয়া মাতা পুলকিত হইয়া উঠিলেন। বলিলেন, তাই তো করা উচিত বাবা। লেখাপড়া শিখেছ, একটা চেষ্টা করলে অবশ্যই ভালো কাজকর্ম জোটাতে পারবে। তা কলকাতায় যাও, তাতে আমার কোনো অমত নেই। মনে মনে ভাবিলেন, কাজকর্ম করিতে করিতেই ছেলেটার মন ভালো হইবে, আবার বিবাহ করিতে রাজি হইবে, সংসারটা বজায় থাকিবে। সেই গ্রামের একজন কায়স্থ কলিকাতায় লোহার ব্যবসা করিয়া থাকেন, বড় কারবার। তিনি বাড়ি আসিয়াছেন শুনিয়া মহেন্দ্র গিয়া সাক্ষাৎ করিয়া তাহার সহায়তা প্রার্থনা করিল। তিনি শুনিয়া রাজি হইলেন, বলিলেন, বেশ তো, আমার সঙ্গেই তুমি চলো বাবাজি। আমার গদিতে থাকবে, খাবে দাবে, আর কাজকর্মের চেষ্টা করে বেড়াবে। আমার আড়তেও অনেক রকম লোক প্রতিপালিত হচ্ছে, কিন্তু তুমি ভালো লেখাপড়া শিখেছ, সেরকম সামান্য চাকরি তো তোমার উপযুক্ত হবে না। কোনো একটা ভালো আপিস টাপিসে ঢোকবার চেষ্টাই দেখতে হবে তোমায়। কারবার সূত্রে 2-4 জন বড় লোকের সঙ্গে আমার আলাপ পরিচয় আছে, আমিও তোমার জন্যে চেষ্টা করে দেখব। যথা দিনে মহেন্দ্র আম্র শাখাযুক্ত ঘট প্রণাম করিয়া জননী প্রভৃতির পদধূলি লইল। মা তাহার কপালে দধির ফোঁটা দিয়া চিরজীবী হও, রাজ রাজেশ্বর হও বলিয়া আশীর্বাদ করিলেন। একটি ব্যাগে নিজস্ব সামান্য বস্ত্রাদি, মৃতা পত্নী লিখিত খানকতক পুরাতন চিঠি এবং মাতৃদত্ত 10টি টাকা লইয়া মহেন্দ্র কলিকাতা যাত্রা করিল। মহেন্দ্র মফস্বলে প্রতিপালিত হইলেও সে নেহাত পাড়া গিয়ে নহে। কলিকাতা তাহার নিতান্ত অপরিচিত ছিল না। পিতার জীবনকালে তাহার সহিত কয়েকবার সে কলিকাতায় আসিয়া 1 মাস 1.5 মাস করিয়া থাকিয়া গিয়াছে। কলিকাতায় পৌঁছিবার 2 দিন পরে সেই কায়স্থ বাবুটি মহেন্দ্রকে সঙ্গে লইয়া বাহির হইলেন এবং কয়েকজন বড়লোকের নিকট তাহাকে পরিচিত করিয়া দিলেন। তাহারা বলিলেন, চেষ্টা করা যাবে, মাঝে মাঝে এসে খবর নিও। মহেন্দ্র 2-4 দিন অন্তর তাহাদের বৈঠকখানায় গিয়া ধর্ণা দিতে লাগিল। সব দিন যে কর্তামশাইয়ে দেখা পাইত তাহা নহে, দেখা পাইলেও বিশেষ কোনো আশার বাক্য শুনিতে পাইত না। তাহাদের মধ্যে কেহ কেহ কহিল, বিয়েটা পাশ করা থাকিলে চট করে কিছু একটা হয়ে যেতে পারত। যা হোক, চেষ্টায় আছি, 2-4 জন লোককে বলেও রেখেছি, দেখি কি হয়। এইরূপ কথা শুনিয়াই মহেন্দ্রকে ফিরিতে হইত। আপিস অঞ্চলেও মহেন্দ্র ঘোরাঘুরি আরম্ভ করিল। সারাদিন ভুলায় রৌদ্রে ঘুরিয়া শ্রান্ত ক্লান্ত হইয়া গদিতে ফিরিয়া আসিত। আহার করিয়া সকালে সকালে শয়ান করিত। নির্জন পাইলে ব্যাগ হইতে চঞ্চলার পত্রগুলি বাহির করিয়া পাঠও করিত। পড়া শেষ করিয়া
সজল নয়নে সেগুলি আবার ন্যাকড়ায় বাঁধিয়া তুলিয়া রাখিত। কলিকাতায় এইভাবেই 1 মাস কাটিয়া গেল, কিন্তু কাজকর্মের কোনো কিনারা হইল না। এই সময় পূর্বোক্ত বড়লোকগণের মধ্যে একজন প্রাতে 2 ঘণ্টা তাহার পুত্রকে 4th শ্রেণীর পাঠ্য পড়াইবার জন্য মাসিক 10 টাকা বেতনে তাহাকে নিযুক্ত করিতে চাহিলেন। মহেন্দ্র তাহা গ্রহণ করিল। যখন 2 মাস কাটিয়া গেল, তখন মহেন্দ্র প্রায় হতাশ হইয়া পড়িল। এরূপ ভাবে বসিয়া বসিয়া সরকার মহাশয়ের অন্ন ধ্বংস করিতে তাহার মনে লজ্জাও হইতে লাগিল। ভাবিল, আরেকটা মাস দেখিব, যদি কিছু জুটে তো ভালো, না হইলে দেশে ফিরিয়া গিয়া চাষবাস করিয়া খাইব। কিন্তু সেটা তাহাকে আর করিতে হইল না। ভাগ্যদেবী তাহার পানে মুখ তুলিয়া চাহিলেন এবং প্রসন্ন বদনে হাসিয়া তাহার আশার সুসার করিবার জন্যে এক অভাবনীয় ঘটনা সৃষ্টি করিলেন। সেদিন শনিবার ছিল। অফিসগুলি বেলা 2টার সময় সব বন্ধ হইয়া গেল। মহেন্দ্র আর কি করে, গদিতে ফিরিয়া গিয়া জন্তুটির মতো চুপ করিয়া বসিয়া থাকতেও ইচ্ছা করিল না। তাই ভাবিল, তার চেয়ে যাই গড়ের মাঠে গিয়া গাছের ছায়ায় একটু শুইয়া থাকি। তাই সে করিল। রাস্তা হইতে অল্প দূরে একটা খালি বেঞ্চি দেখিয়া তথায় গেল এবং গায়ের উড়ানিখানি খুলিয়া গুটাইয়া সেটিকে উপাধান স্বরূপ করিয়া বেঞ্চির ওপর শয়ন করিল। ঝিরঝির করিয়া বাতাস বহিতে লাগিল। আরামে মহেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। 1-2 ঘণ্টা এইভাবে নিদ্রা যাইবার পর সে জাগিয়া উঠিল। শরীরে আবার বেশ স্ফূর্তি অনুভব করিল। রৌদ্র তখন পড়িয়া গিয়াছে। বাসায় ফিরিবার অভিপ্রায়ে উঠিয়া ধীরে ধীরে রাস্তার ওপর আসিল। পথে তখন অনেক বায়ু সেবনকারী বহির্গত হইয়াছে। কিয়দ্দূর পথ আসিয়া মহেন্দ্র দূরে একটা গোলমাল শুনিতে পাইল। দেখিল, কেল্লার দিক হইতে একখানা বগি গাড়ি নক্ষত্র বেগে ছুটে আসিতেছে। সেই গাড়িকে থামাইবার জন্য রাস্তার লোক হো হো করিয়া পথরোধ করিয়া দাঁড়াইতেছে, কিন্তু ঘোড়া নিকটে আসিবা মাত্র তাহারা সরিয়া দাঁড়াইতেছে। দেখিতে দেখিতে গাড়ি মোড় ঘুরিয়া মহেন্দ্র যে রাস্তায় ছিল সেই রাস্তা লইবার চেষ্টায় কোণের লাইট পোস্টে ধাক্কা খাইল। পশ্চাতে যে সহসা দাঁড়াইয়া ছিল সে ছিটকাইয়া রাস্তায় পড়িয়া গেল। গাড়ি বিদ্যুৎ বেগে মহেন্দ্রর দিকে আসিতে লাগিল। ক্ষণকাল মধ্যেই দৃষ্টিগোচর হইল একজন অল্প বয়স্কা শ্বেতকায়া মহিলা মধ্যস্থলে বসিয়া তাহার 2 পার্শ্বে একটি বালক একটি বালিকাকে নিয়া নিজেই গাড়ি হাঁকাইতেছিলেন। অশ্বের ছিন্ন বল্গা তখনও তাহার হাতেই রহিয়াছে। মহেন্দ্র যেখানে ছিল সে স্থানের কাছাকাছি 4-5 জন ইংরাজ ভদ্রলোক বেড়াইতেছিলেন। খিদিরপুর ডকের বহু সংখ্যক কুলি সে সময় উত্তর দিক হইতে সেই স্থানে আসিয়া পৌঁছাইয়াছিল। সাহেবরা ইতিমধ্যে লম্ফ দিয়া সেই সব কুলির মধ্যে পড়িয়া ছড়ি উচাইয়া ধমক দিয়া তাহাদিগকে আনিয়া পথের প্রস্থভাগ জুড়িয়া দাঁড় করাইয়া দিলেন এবং নিজেরা বিপদের স্থান মধ্যভাগ জুড়িয়া রইলেন। তাহারা চিৎকার করিতে করিতে ছড়ি আস্ফালন করিতে লাগিলেন। কুলিরাও হল্লা করিতে লাগিল। মহেন্দ্র স্বেচ্ছায় এই কুলিদের সঙ্গে স্থান গ্রহণ করিয়াছিল। অশ্ব কাছাকাছি আসিয়া পথ এরূপভাবে অবরুদ্ধ দেখিয়া সহসা ফিরিয়া ময়দানের দিকে মুখ করিল এবং নিমেষ মধ্যে খানা পার হইয়া ময়দানে প্রবেশ করিয়া ছুটিতে লাগিল। মহেন্দ্র তৎক্ষণাৎ নিজ গলা হইতে চাদরখানা নামাইয়া তাহার উভয় প্রান্ত একত্রে গাঁইঠ দিয়া গাড়ির পশ্চাদ্ধাবন করিল। কিয়দ্দূর প্রাণপণে ছুটিয়া অশ্বের নাগাল পাইয়া সেই চাদরের ফাঁস তাহার গলায় লাগাইয়া বিপুল বলে তাহা টানিতে টানিতে আর হইয়া ছুটিতে লাগিল। কিয়দ্দূর পশ্চাতে পূর্বোক্ত সাহেবরাও ছুটিয়া আসিতেছিল। মহেন্দ্রর এই সাহস ও কৌশল দেখিয়া ব্রাভো ইয়ং ম্যান, হোল্ড অন বলিয়া তাহারা চিৎকার করিতে লাগিল, সাবাস যুবক, ধরিয়া থাকো। অশ্বের গতিবেগ প্রতি মুহূর্তে হ্রাস হইয়া আসিতেছিল। ক্রমে সাহেবরাও আসিয়া পৌঁছিলেন এবং সেই চাদর 2-3 জনে মুষ্টিবদ্ধ করিয়া টানিতে টানিতে ছুটিতে লাগিলেন।
আর কিয়দ্দূর গিয়াই অশ্ব পরাজয় স্বীকার করিল। সে দাঁড়াইল। দুইজন সাহেব তখন মেম সাহেব ও শিশুদ্বয়কে গাড়ি হইতে নামাইলেন। মেম সাহেবের মুখ শাকের বর্ণ ধারণ করিয়াছে। তিনি ঠকঠক করিয়া কাঁপিতেছেন, দাঁড়াইতে পারিলেন না। সেইখানে ভিজা ঘাসের ওপর বসিয়া পড়িলেন। কথা কহিবার শক্তি নাই যে কাহাকেও ধন্যবাদ দিবেন। শিশু দুইটি তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল। মেম সাহেবের মূর্ছার উপক্রম দেখা গেল। সৌভাগ্যক্রমে এক সাহেবের পকেটে ব্র্যান্ডি ভরা ফ্লাস্ক ছিল। তিনি সেটি বাহির করিয়া মেম সাহেবের মুখে ধরিলেন। মেম সাহেব ঢকঢক করিয়া খানিকটা পান করিয়া ফেলিলেন। সাহেবরা কেহ মহেন্দ্র সহিত করমর্দন করিলেন, কেহ তাহার পিঠ চাপড়াইলেন। সকলেই তাহাকে অজস্র প্রশংসাবাদও করিতে লাগিলেন। মেম সাহেব একটু চাঙ্গা হইলে তাহার পরিচয় পাওয়া গেল। তিনি কেল্লায় থাকেন, মেজর গ্রিনের পত্নী। শিশু দুইটি তাহার নিজস্ব নহে, কর্নেল হ্যামিল্টনের সন্তান। তিনি তাহাদিগকে লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছিলেন। ইতিমধ্যে সহিষ্টা খোড়াইতে খোড়াইতে আসিয়া পৌঁছাইয়াছিল। গাড়ি ঘোড়া তাহার জিম্মায় রাখিয়া সাহেবরা বিবি গ্রিন ও শিশুদ্বয়কে রাস্তার ওপর লইয়া আসিয়া একটা ঠিকা গাড়ি ডাকিয়া দিলেন। বিবি সাহেব দিগকে ও মহেন্দ্রকে মধুর ভাষায় ধন্যবাদ দিয়া গাড়িতে উঠিলেন। মহেন্দ্রকে বলিলেন, বাবু, তুমি আমায় কেল্লায় পৌঁছাইয়া দিবে, চলো। মহেন্দ্র কোচ বাক্সে উঠিতে যাইতেছিল। বিবি বলিলেন, না না, তুমি ভিতরে আসিয়া বসো। মহেন্দ্র তাহাই করিল। গাড়ি কেল্লা অভিমুখে ছুটিল। বাড়ি পৌঁছিয়া বিবি গ্রিন মহেন্দ্রকে ড্রয়িং রুমে বসাইয়া বলিলেন, আমার স্বামীকে ডাকিয়া আনি। কিয়ৎক্ষণ পরে এক স্থূলকায় বর্ষিয়ান সাহেবকে সঙ্গে লইয়া বিবি ফিরিয়া আসিয়া বলিলেন, জন, এই বাবু আমার জীবনদাতা। মহেন্দ্রর দিকে ফিরিয়া বলিলেন, আর ইনি আমার স্বামী, মেজর গ্রিন। ইহারা প্রবেশ করিতেই মহেন্দ্র দাঁড়াইয়া উঠিয়াছিল। মেজর সাহেবকে সেলাম করিল। সাহেব মহেন্দ্র করমর্দন করিয়া তাহাকে অনেক ধন্যবাদ জানাইলেন। এক সোফার ওপর নিজ পার্শ্বে বসাইয়া তাহার নাম ধাম পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন। মহেন্দ্র উত্তর দিতে লাগিল। সাহেব বলিলেন, তুমি তো বেশ ভালো ইংরেজি বলো বাবু, তুমি একজন সুশিক্ষিত লোক। বেহারার মুখে সংবাদ পাইয়া কর্নেল হ্যামিল্টনও সেই সময় আসিয়া পড়িয়াছিলেন এবং মহেন্দ্রর প্রতি সময়োচিত শিষ্টাচার প্রদর্শন করিলেন। প্রায় 10 মিনিট কাল উভয় সাহেব বসিয়া মহেন্দ্র সহিত নানা কথোপকথন করিলেন। তাহার পর উভয় সাহেব উঠিয়া গিয়া পরামর্শ করিলেন। পরে কর্নেল সাহেব মহেন্দ্রকে আসিয়া বলিলেন, বাবু, তুমি আজ আমাদের যে উপকার করিয়াছ তাহা আমাদের আজীবন স্মরণে থাকিবে। তোমার উপস্থিত বুদ্ধি ও সাহস অত্যন্ত প্রশংসনীয়। আমাদের কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ তোমাকে যদি আমরা কিছু সামান্য উপহার দিই, তাহাতে তুমি বিরক্ত হইবে কি? বলিয়া তিনি পকেট হইতে একখানি 100 টাকার নোট বাহির করিয়া টেবিলের ওপর রাখিলেন। মহেন্দ্র নোটখানির প্রতি একবার চাহিয়া দেখিয়া সলজ্জ হাসি হাসিয়া বলিল, আমি কোনো উপহার বা পুরস্কারের আশায় তো এ কার্য করি নাই। প্রত্যেক ভদ্রলোকের যাহা কর্তব্য তাহাই আমি করিয়াছি মাত্র। টাকা না লইবার অপরাধ আপনারা গ্রহণ না করেন, ইহাই আমার প্রার্থনা। সাহেব দুইজন আবার কি যেন বলাবলি করিলেন। তাহার পর মেজর সাহেব বলিলেন, তুমি চাকরির সন্ধানে কলিকাতায় আসিয়াছ বলিলে, কোন স্থানে কোনো আশা পাইয়াছ কি? না সাহেব, এ পর্যন্ত পাই নাই। আমাদের আপিসে একটি চাকরি খালি আছে, বেতন 100 টাকা। সেটি পাইলে তুমি খুশি হও? মহেন্দ্র বলিল, হ্যাঁ সাহেব, সেটি পাইলে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করিব। বেশ, কাল তুমি একখানি দরখাস্ত লিখিয়া আনিও।
এবং বেলা 1টার সময় আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিও। নিশ্চয় আসিব। আমার ধন্যবাদ গ্রহণ করুন। তবে ওই কথা ঠিক রহিল, আমরা এখন ক্লাবে চলিলাম। স্ত্রীর পতি বলিলেন, এলসি, বাবুকে একটু চা খাওয়াইবে না? বিবি গ্রিন বলিলেন, চা আনিতে হুকুম দিয়াছি, তোমরা চা খাইয়া যাইবে না? মেজর সাহেব বলিলেন, না প্রিয়তমে, আজ বিলম্ব হইয়া গিয়াছে, আমরা ক্লাবে গিয়াই যাহা হয় পান করিব। বলিয়া তিনি কর্নেল সাহেবের সঙ্গে বাহির হইয়া গেলেন। যাহা হয় কথাটির অর্থ বুঝিয়া বিবি গ্রিন আপন মনে একটু হাসিলেন। পরদিন দরখাস্ত লইয়া কেল্লার অফিসে গিয়া মেজর সাহেবের সঙ্গে মহেন্দ্র সাক্ষাৎ করিল। মেজর সাহেব যথাস্থানে লইয়া গিয়া সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর করাইয়া নিয়োগপত্র সহি করিয়া দিলেন। আগামী কল্য হইতেই তাহাকে কার্য করিতে হইবে। বাসায় ফিরিবার পথে একটা পোস্ট অফিসে দাঁড়াইয়া মহেন্দ্র পোস্টকার্ডে জননীকে এই শুভ সংবাদ জ্ঞাপন করিল। মহেন্দ্র আশ্রয়দাতা আরতদার সেই কায়স্থবাবুটি এই সংবাদে অত্যন্ত আহ্লাদিত হইলেন। মহেন্দ্র সংকুচিতভাবে তাহাকে বলিল, গোটা কতক টাকা পেলে অফিস যাবার জন্যে কিছু কাপড় চোপড় তৈরি করাতাম, মাইনে পেয়ে শোধ করতাম। কায়স্থবাবুটি তৎক্ষণাৎ তাহার আবশ্যক মতো টাকা বাহির করিয়া দিলেন। পরদিন অফিস হইতে ফিরবার পথে ধর্মতলার একটা ভালো দর্জির দোকানে মহেন্দ্র 2টা ইংরাজি স্যুট ফরমাস দিয়ে আসিল। যেদিন চাকরি হইল সেদিন রাত্রে বাসায় শয়ন করিয়া স্ত্রীর চিঠির বান্ডিল বুকে করিয়া মহেন্দ্র অনেক অশ্রুবর্ষণ করিল। প্রথম মাসের বেতন পাইয়া মহেন্দ্র সেই ছেলে পড়ানো চাকরিটি ছাড়িয়া দিল। কায়স্থবাবুর ঋণও পরিশোধ করিল। একটা মেসের বাসা স্থির করিয়া সেখানে উঠিয়া গেল। আরও কিছু কাপড় চোপড়ের ফরমাস দিল এবং মাকে 10টি টাকা মানি অর্ডার করিল। মহেন্দ্র চালচলন, ইংরেজি কথ্য ভাষা জ্ঞান এবং কর্মপটুতায় সাহেবরা তাহার উপর বেশ সন্তুষ্ট হইলেন। একদিন মেজর সাহেব বিকেলে তাহাকে সঙ্গে করিয়া চা পানার্থে নিজ ভবনে লইয়া গেলেন। বিবি গ্রিন সেদিনও তাহাকে সমাদরে ও মিষ্ট বাক্যে অভ্যর্থনা করিলেন। চা পানান্তে মেজর সাহেব বারান্দায় চেয়ার বাহির করিয়া মহেন্দ্রকে লইয়া বসিলেন। বিবি গ্রিন বেড়াইতে যাইবার সাজসজ্জা করিবার জন্য ভেতরে গেলেন। মেজর সাহেব বলিলেন, মোহেন, অফিস হইতে বাড়ি গিয়া তুমি কি করো? আফিসে এখন সাহেবরা মহেন্দ্রর নামটি সংক্ষিপ্ত করিয়া তাহাকে মোহেন বলিয়া ডাকিয়া থাকেন। মহেন্দ্র উত্তর দিল, চা পান করিয়া বাসাতেই থাকি, কিছু পড়ি টড়ি, কোনোদিন থিয়েটার কিংবা বায়োস্কোপেও যাই। বেড়াইতে যাও না? এখান হইতে বাসায় ফিরিতেই আমার বেড়ানো হইয়া যায়। আমি উর্দু পাশ করিয়াছি, কিন্তু বাংলা এখনো পাশ করি নাই। বাংলা পাশ করাও আমার আবশ্যক। আমার একজন শিক্ষক প্রয়োজন, তাহাকে আমি মাসে 20 টাকা করিয়া মাহিনা দিব। তুমি আমায় পড়াইবে মোহেন? আফিসের পর 1 ঘন্টা, এই ধরো 5টা হইতে 6টা। মহেন্দ্র বলিল, বেতনের জন্য কিছুমাত্র যায় আসে না। আপনার অনুগ্রহেই আমি চাকরিটি পাইয়াছি। অতি আহ্লাদের সহিত আমি আপনাকে বাংলা শিখাইতে প্রস্তুত আছি। সাহেব বলিলেন, বেশ বেশ, তা কতদিনে আমি বাংলা শিখিতে পারিব বলো দেখি? আপনি কি পরিমাণ শিখিতে চান তাহা না জানিলে বলা শক্ত। পরীক্ষা পাশ করবার মতো। বেশি শিখিয়া কি করিব? আমি অন্যান্য মিলিটারি অফিসারগণের মুখে শুনিয়াছি, বাংলা পাশ করিতে 6 মাসই যথেষ্ট। কাল হইতে আরম্ভ করিয়া দেওয়া যাক, কি বলো? মহেন্দ্র বলিল, বেশ তো, আমি কাল অফিসের পরেই আসব।
একখানি বর্ণপরিচয় বহি আপনার জন্য কিনিয়া আনিব কি? তা আনিও। বলিয়া পাতলুনের পকেট হইতে সাহেব একটি টাকা বাহির করিয়া মহেন্দ্র সম্মুখে ধরিলেন। মহেন্দ্র বলিল, এই বহির দাম 5 পয়সা মাত্র, আমি কিনিয়া আনিব এখন। সাহেব টাকাটি পকেটে ফেলিয়া একটি দুয়ানি বাহির করিয়া মহেন্দ্রর হাতে দিলেন। এই সময়ে মেম সাহেব বাহির হইয়া আসিলেন। সহিস টমটম খানি আনিয়া হাজির করিল। মহেন্দ্র সহিত করমর্দন করিয়া সাহেব সস্ত্রীক টমটমে গিয়া উঠিলেন। মহেন্দ্র ইহাদের সঙ্গে নামিয়া আসিয়াছিল। ঘোড়ার প্রতি চাহিয়া বলিল, এটা তো আপনার সে ঘোড়া নয়। সাহেব বলিলেন, সেটাকে বিক্রয় করিয়া ফেলিয়াছি, এটা নতুন কিনিয়াছি, এ বেশ ঠান্ডা। বলিয়া হস্ত সংকেতে বিদায় জ্ঞাপন করিয়া তিনি টমটম হাঁকাইয়া দিলেন। পরদিন আপিসের পর মহেন্দ্র সোজা মেজর সাহেবের কুঠিতে আসিয়া উপস্থিত হইল। বারান্দায় বিবি গ্রিন দাঁড়াইয়াছিলেন। তিনি হাসিয়া বলিলেন, আমার স্বামীকে বাংলা পড়াইতে আসিয়াছেন বুঝি, কিন্তু আপনার ছাত্র তো পলাতক। মহেন্দ্র বলিল, তিনি কোথায় গিয়াছেন? ভয় নাই, ভয় না, একটু পরেই আসিবেন। তিনি আমায় বলিয়া গিয়াছেন ততক্ষণ আপনাকে চা দিতে। ভিতরে আসুন, চা আমাদের প্রস্তুত। বলিয়া তিনি অগ্রসর হইলেন। চা ঢালিয়া রুটি মাখনের প্লেটটা মহেন্দ্রর দিকে সরাইয়া দিয়া টেবিলের ওপরে রক্ষিত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ বইখানি বিবি গ্রিন কৌতূহলবশত তুলিয়া লইলেন। সেখানি খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কোন খান হইতে আরম্ভ করিতে হয়? অকার পাতা দেখাইয়া মহেন্দ্র বলিল, এই যে, এইগুলি স্বরবর্ণ, ভাওয়েলস, আর ওই পাতায় এই যে এইগুলি ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্টস। চা পান করিতে করিতে মেম সাহেব অক্ষরগুলির দিকে চাহিতে লাগলেন। বলিলেন, এইগুলির চেহারা তো ভারী অদ্ভুত, দেখিলে বাস্তবিক হাসি পায়। কোনটির কি নাম? বলিয়া মেম সাহেব তাহার পকেট হইতে ক্ষুদ্র একটি সোনার পেন্সিল বাহির করিয়া অক্ষতলে লিখিলেন, AWE। এটি আ। মেম সাহেব তাহার তলায় লিখিলেন, AH। এইরূপে স্বরবর্ণের প্রত্যেক অক্ষরের নিম্নে সেগুলির উচ্চারণ লিখিয়া লইলেন। অল্পক্ষণ পরেই মেজর গ্রিন আসিয়া উপস্থিত হইলেন। মেম সাহেব হাসিতে হাসিতে বলিলেন, ব্যাড বয়, মুন্সিজি কতক্ষণ আসিয়া তোমার অপেক্ষায় বসিয়া আছেন। যাহা হও, তুমি যে সময় নষ্ট করিলে তাহাতে কোনো ক্ষতি হইবে না। তোমার কার্য অনেকটা আমি অগ্রসর করিয়া রাখিয়াছি। বলিয়া তিনি অক্ষরগুলি দেখাইয়া উচ্চারণও করিতে লাগিলেন। মেজর সাহেবের চা পান শেষ হইতে প্রায় 6টা বাজিল। পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিয়া স্ত্রীর প্রতি বলিলেন, আজ আমার পড়িবার সময় কই? অক্ষরগুলির উচ্চারণ তুমি তো লিখিয়াই রাখিয়াছ, কাল সকালে ওগুলা আমি অভ্যাস করিব। এখন চলো, এবার হাওয়া খাইতে যাওয়া যাক। কাল আসিয়া তুমি দেখিবে ওই সমস্ত অক্ষর আমার চেনা হইয়া গিয়াছে, আমি নতুন পাঠ লইব। বলিয়া সহাস্যে মহেন্দ্রকে বিদায় দিয়া তিনি সস্ত্রীক শকেটারোহণে হাওয়া খাইতে বাহির হইলেন। পরদিন মহেন্দ্র সাহেবের কুঠিতে আসিয়া দেখিল সাহেব আছেন। তিনি মহেন্দ্রকে বসাইয়া বলিলেন, ওহে মোহেন, তোমাদের বাংলা অক্ষরগুলো ড্যাম ডিফিকাল্ট, উচ্চারণ অতি বদ। আজ আমি সেগুলা অভ্যাস করিবার বেশি সময় পাই নাই, কাল করিব, করিয়া নতুন পাঠ লইব। আজ তুমি 1 পেয়ালা চা খাইয়া যাও। চা পানের পর মেম সাহেব প্রথম ভাগখানি আনিয়া স্বামীর প্রতি চাহিয়া বলিলেন,
এই ব্যঞ্জন বর্ণগুলার উচ্চারণও টুকিয়া লও না জন। স্বরবর্ণগুলা চেনা শেষ করিয়া যদি সময় পাও, ব্যঞ্জন বর্ণগুলাও কতটা চিনিয়া রাখিতে পারিবে। বেশ বুদ্ধি করিয়াছ তো, ওগুলা তুমি লিখিয়া রাখো প্রিয়তমে। মেম সাহেব একটি একটি করিয়া সমস্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ লিখিতে লাগিলেন, কিন্তু ত লইয়া বড় বিপদ হইল। তিনি কোনো মতেই ত উচ্চারণ করিতে পারিলেন না। ট উচ্চারণ করিতে লাগিলেন, দেখিয়া সাহেব হাসিয়াই আকুল। লেখাপড়া এইভাবেই চলিতে লাগিল। সাহেব গৃহে উপস্থিত থাকিলে 2 দিন ভাড়াইয়া 1 দিন পড়েন। যেদিন মহেন্দ্র আসিবার পূর্বেই প্রস্থান করেন, সেদিন স্ত্রীকে বলিয়া যান, নূতন পড়াটা তুমিই শিখিয়া লইও, কাল সকালে তোমার কাছেই আমি জিজ্ঞাসা করিয়া লইব। মেম সাহেব এদিকে দ্রুত গতি শিখিয়া ফেলিতেছিলেন। 1 মাস হইয়া গেল। সাহেবের সাধু পূজাই ভালো করিয়া আয়ত্ত হইল না, কিন্তু মেম সাহেবের প্রথম ভাগ প্রায় শেষ। রাখালের গল্প হইতেছে, তাই কি পুরা সময়টা তিনি পড়েন? দুজনে বসিয়া কত গল্প হয়, কত হাসি তামাশা, কত রঙ্গব্যঙ্গ। একদিন স্বামীর অনুপস্থিতিকালে মেম সাহেব বলিলেন, তোমাদের দেশে শিক্ষকরা ছাত্র বা ছাত্রীদের গুরুজন স্বরূপ গণ্য নয় কি? গুরুজনের সামনে তাদের নাম করিতে নাই, তুমি বলিয়াছ, কিন্তু আমি যে তোমায় নাম করিয়া ডাকি, মিস্টার মোহেন বলি, এটা তো উচিত হইতেছে না। মহেন্দ্র বলিল, তাতে আর দোষ কি? তুমি তো আর বাঙালির মেয়ে নও। মেম সাহেব বলিলেন, তুমি তো আমায় মিসেস গ্রিন বলো, সেটাও তো ভালো শোনায় না। আমার ইচ্ছে আমি তোমায় গুরুজি বলিয়া ডাকিব, আর তুমি আমায় এলসি বলিয়া ডাকিবে, সে কি ভালো হইবে না? মহেন্দ্র বলিল, তুমি আমায় গুরুজি বলিয়া ডাকিলে কোনো ক্ষতি হইবে না, কিন্তু আমি তোমায় এলসি বলিয়া ডাকিলে তোমার স্বামী কি সেটা পছন্দ করিবেন? তা বটে, তিনি হয়তো মনে করিবেন তোমাতে আমাতে প্রেমে পড়িয়া গিয়াছি, রাগ করিতে পারেন বটে, তবে কাজ নাই, যেমন চলিতেছে তেমনই চলুক, বুড়াকে চটাইয়া লাভ কি? বলিয়া তিনি হাসিতে লাগিলেন। এইরূপ রং বেরঙের কথাবার্তা মাঝে মাঝে হইতে লাগিল। রঙ্গ ক্রমশ চড়িতে লাগিল। তবে সাহেব উপস্থিত থাকিলে বাজে কথা একটাও হইত না। 2 মাস কাটিয়া গিয়াছে, সাহেবের প্রথম ভাগ এখনো শেষ হয় নাই, কিন্তু মেম সাহেব বোধোদয় ধরিয়াছেন। এমন সময় সরকারি কার্যে মেজর সাহেবকে করাচি যাইবার আদেশ হইল। 2 সপ্তাহকাল সেখানে তাহাকে থাকিতে হইবে। সেদিন পড়াইয়া বিদায় গ্রহণ করিবার সময় মহেন্দ্র বলিল, তাহলে আপনি ফিরিয়া আসিলেই আমি আবার আসিব। মেম সাহেব বলিলেন, আমি বুঝি পড়িব না? 2 সপ্তাহ না পড়িলে আমি সব ভুলিয়া যাইব যে। সাহেব বলিলেন, মোহেন, তুমি যেমন আসিতেছ তেমনই আসিও, মেম সাহেবকে পড়াইও। মহেন্দ্র সম্মত হইয়া বাসায় চলিয়া গেল। মেজর সাহেবের অনুপস্থিতি সত্ত্বেও মহেন্দ্র তাহার মেমকে প্রতিদিন 5টা বাজিলেই পড়াইতে যায়। পড়ানো শেষ হইতে প্রথম 2 দিন 6টা স্থানে 7টা বাজিয়াছিল, তৃতীয় দিন একেবারে 8টা বাজিয়া গেল। ঘড়ির পানে চাহিয়া বিবি গ্রিন বললেন, 8টা বাজিয়া গেল, অনেক দেরি হইয়া গিয়াছে তো। মিস্টার মোহেন, তুমি কেন আমার সঙ্গে আজ ডিনার খাইয়া যাও না? মহেন্দ্র বলিল, বেশ তো, ইহাতে আমি অত্যন্ত আনন্দিত হইব। মেম সাহেব বলিলেন, আচ্ছা, তবে তুমি ততক্ষণ হাত মুখ ধুইয়া লও, নিচে গোসলখানা আছে, আমিও উপরে গিয়া বস্ত্রাদি পরিবর্তন করিয়া আসি, 8:30টায় আমরা ডিনারে বসিব। বলিয়া তিনি বেয়ারাকে ডাকিয়া আদেশ করিলেন, সাহেবকা ওয়াস্তে গোসলখানা ঠিক করো। বেয়ারা চলিয়া গেল।
কয়েক মিনিট পরে ফিরিয়া আসিয়া মহেন্দ্রকে সে নিম্নতলে একটা কামরায় লইয়া গেল। এটি শয়নকক্ষ। কয়েক মিনিট পরে ফিরিয়া আসিয়া মহেন্দ্রকে সে নিম্নতলে একটি কামরায় লইয়া গেল। এটি শয়নকক্ষ, কিন্তু অব্যবহৃত বলিয়াই মনে হইল। সেই কক্ষের সংলগ্ন গোসলখানায় একখানি নূতন সাবান, ধোয়া তোয়ালে ও জল রহিয়াছে। মহেন্দ্র শয়নকক্ষের দ্বার রুদ্ধ করিয়া গোসলখানায় প্রবেশ করিল। অর্ধ ঘণ্টা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সিগারেট মুখে করিয়া ড্রয়িং রুমে প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল এলসি তৎপূর্বেই আসিয়া বসিয়া আছে। তাহার অঙ্গে কালো সিল্কের সান্ধ্য পরিচ্ছদ, পাউডার চর্চিত অর্ধনগ্ন শুভ্র বক্ষের ওপর একটি মুক্তাহার দুলিতেছে। এলসি বসিয়া একখানি পুস্তক পাঠ করিতেছে। মহেন্দ্র নিকটে আসিয়া বলিল, কি পড়া হইতেছে? এ একখানি নভেল, নূতন বাহির হইয়াছে। তুমি বোধহয় এখনো এখানি পড়ো নাই। বলিয়া মহেন্দ্রর হস্তে এলসি পুস্তকখানি দিল। মহেন্দ্র বহিখানি সদর পৃষ্ঠা দেখিয়া বলিল, না, এখানি পড়ি নাই, তবে এই লেখকের অন্য কয়েকখানি উপন্যাস আমি পড়িয়াছি। এলসি বলিল, এখানি খাসা বই, আমার পড়া হইলে তোমায় দিব এখন, পড়িয়া দেখিও, বেশ মজা আছে। আচ্ছা মিস্টার মোহেন, তোমাদের বাংলা ভাষায় নোবেল আছে? আছে বই কি, অনেক আছে। প্রেমের নোভেল কিরকম? তুমি তো ইংরেজি নোভেল অনেক পড়িয়াছ, বাংলা নভেলেও কি সেই ধরনের আছে কিছু? মহেন্দ্র বলিল, অনেকটা সেই ধরনেরই বই কি। আচ্ছা, বাংলা নভেলে নায়িকারা সব কিরকম হয়? যা হওয়া উচিত, খুব সুন্দরী হয়, তবে বয়সটা তাদের কিছু কম হয়। ইংরেজি নভেলে যেমন নায়িকারা হয় 18 কিংবা 19, বাংলা নভেলে তেমনই 13 কিংবা 14। এলসি হাসিয়া বলিল, আমারও বয়স কিন্তু 19 বৎসর। আমি স্বচ্ছন্দে ইংরেজি উপন্যাসের নায়িকা হতে পারি, কি বলো? কিন্তু বাংলা উপন্যাসের তো পারি না। আচ্ছা, এদেশের ওই সব ছোট ছোট মেয়েরা প্রেম করিতে জানে? মহেন্দ্র বলিল, আমাদের গরম দেশ কিনা, অল্প বয়সেই আমরা ও বিষয়ে বেশ পরিপক্ক হইয়া উঠিলি। কার সঙ্গে ওইসব মেয়েরা প্রেম করে? আমরা যে সময়ের কথা লিখিতেছি তখনও বাংলা উপন্যাসে আর্টের যুগ, পরকীয়া প্রেমের যুগ তেমন নির্ভীকভাবে আরম্ভ হয় নাই। সুতরাং মহেন্দ্র বলিল, তারা প্রেম করে স্বামীর সঙ্গে, অথবা যার সঙ্গে শেষে বিবাহ হইবে তার সঙ্গে। শুনিয়া এলসি ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া বলিল, সে তো নিতান্ত সেকেলে ফ্যাশন। স্বামী বা হবু স্বামীর সঙ্গে প্রেমে আবার কোনো মজা আছে নাকি? মহেন্দ্র হাসিয়া বলিল, আমাদের সাহিত্য এখনো তত মজাদার হইয়া ওঠে নাই। এ সময় বেয়ারা আসিয়া সংবাদ দিল, খানা টেবিল পর। উভয়ে উঠিয়া খানা কামরায় গেল। টেবিলটি সুন্দরভাবে সজ্জিত। 2টি ফুলদানিস্থ পুষ্পগুচ্ছের মাঝে বৈদ্যুতিক টেবিল ল্যাম্প জ্বলিতে লাগিল। 2 কোর্স শেষ হইবার পর পরিবেশনকারী বয় রক্তবর্ণ তরল পদার্থ ডিক্যান্টার আনিয়া মেম সাহেবের ওয়াইন গ্লাস পূর্ণ করিয়া দিল। এলসি মহেন্দ্রর দিকে চাহিয়া বলিল, তোমাকে একটু ক্ল্যারেট দিবে কি, না হুইস্কি? আমার স্বামী কিন্তু হুইস্কি পছন্দ করেন। মহেন্দ্র হাসিয়া বলিল, আমি ওসব কখনো পান করি নাই। আমি মিশনারিদের সহবাসে মানুষ, তারা সুরাপান করাকে অত্যন্ত গর্হিত কার্য বলিয়া মনে করেন। এলসি হাসিয়া বলিল, মিশনারিরা ওই রকম অদ্ভুত জীবই বটে। তা তুমি কখনো পোর্টও খাও নাই? পোর্ট তো অনেকে ডাক্তারের উপদেশে পান করে। মহেন্দ্র বলিল, হ্যাঁ, পোর্ট আমি পান করিয়াছি বটে। এলসি হুকুম করিল, বয় সাহেবকে পোর্ট দেও। বেয়ারা সাইডবোর্ড হইতে পোর্টের বোতল ও পোর্ট গ্লাস লইয়া আসিল।
মহেন্দ্রের পার্শ্বস্থ ক্লারেট গ্লাসটি সরাইয়া সেখানে পোর্ট গ্লাস রাখিয়া উহা পূর্ণ করিয়া দিল। তখন উপন্যাসে প্রেমতত্ত্ব সম্বন্ধে আলোচনা চলিতেছে। উভয়ের গ্লাস খালি হইবা মাত্র বয় তাহা পূর্ণ করিয়া দিতেছে। তৃতীয় গ্লাসের মাঝামাঝি পৌঁছিয়া মহেন্দ্রর দেহ মনে একটা অপূর্ব পুলক সঞ্চার হইল। তাহার কথাবার্তা আরো সরস হইয়া উঠিল। কথায় কথায় উভয়ের হাসির ফোয়ারা ছুটিতে লাগিল। মাঝে মাঝে মহেন্দ্র বিশেষ কোনো রংদার কথা শুনিয়া নটি বয়, দুষ্ট বালক বলিয়া হাসিতে হাসিতে এলসি তাহার বাহুতে বা পিঠে থাবড়া মারিতে লাগিল। গোলাপি চোখে এলসির পানে চাহিয়া মহেন্দ্রর মনে হইতে লাগিল এ যেন মূর্তিমতী কবিতা। এমন সুন্দরী সুরসিকা রমণীরত্ন জগতে দুর্লভ। আহার শেষ হইলে উভয়ে ড্রয়িং রুমে গিয়া বসিল। সেদিন মহেন্দ্র যখন বাসায় ফিরিল তখন রাত্রি প্রায় 1। পরদিন রবিবার ছিল। বেলা 7টার সময় ঘুম ভাঙিয়া মহেন্দ্র শয্যায় পড়িয়া গত রাত্রির ঘটনাগুলি স্মরণ করিতে লাগিল। সব কথা স্মরণ করিয়া নিজের প্রতি ধিক্কারে তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। মনে মনে বলিতে লাগিল, ছি ছি, এ আমি কি করিলাম? আমি যে প্রতিজ্ঞা করিয়াছিলাম আজীবন আমার মৃতা পত্নী পবিত্র স্মৃতি বুকে করিয়া সেই ভালোবাসায় তন্ময় হইয়া থাকিব, তাহাকে ধ্যান করিয়াই জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইয়া দিব, একনিষ্ঠ পত্নী প্রেমের দৃষ্টান্ত জগৎকে দেখাইব, সে প্রতিজ্ঞা আমার কোথায় রহিল? ছি ছি, আমি কি নীচ, কি দুর্বল, কি অপদার্থ! আমি তো মনুষ্য নামের অযোগ্য। আমার মৃত্যুই শ্রেয়। সারাদিন মহেন্দ্র বিষণ্ণ বদনে বাসায় বসিয়া কাটাইল। যাহা অদৃষ্টে ছিল তাহা তো হইয়াই গিয়াছে। এখন ভবিষ্যৎ সম্বন্ধে কি করা কর্তব্য তাহাই সে চিন্তা করিতেছিল। একবার বাক্স খুলিয়া স্ত্রীর চিঠির বান্ডিলটি বাহির করিল। মনে হইল চিঠিগুলি যেন চিৎকার করিয়া বলিতেছে, অপবিত্র পশু, ওই কলঙ্কিত হস্তে আমাদের স্পর্শ করিবার অধিকার আর তোমার নাই। মহেন্দ্র হস্তে সেই চিঠির বান্ডিল যেন জ্বলন্ত অঙ্গারের মতো অনুভূত হইল। সে উহা বাক্সে ফেলিয়া বাক্স বন্ধ করিল। রাত্রে শয্যায় শয়ন করিয়াও সে অনেকক্ষণ এই বিষয়ে চিন্তা করিল। অবশেষে স্থির করিল, জোর করিয়া শাসন করিয়া অবাধ্য মন মাতঙ্গকে ও পথ হইতে ফিরাইতে হইবে। প্রলোভনের পথে আর পদার্পণ করা উচিত নয়। মেজর সাহেব যতদিন না ফেরেন ততদিন আর তাহার বাড়িতে সে যাইবে না। তিনি ফিরিলেও আর যাইবে না। তাহাকে বাংলা পড়ানো পরিত্যাগ করাই সে স্থির সংকল্প করিল। নেশার ঝোঁকে একবার বিপথে পা দিয়াছে বলিয়া আজীবন যে সেই পথেই চলিতে হইবে তাহার কোনো কারণ নাই। আবার চেষ্টা করিয়া সংযম সাধনা করিয়া দৃঢ় চিত্তে সুপথেই নিজেকে চালনা করিতে হইবে। পরদিন সোমবারে মহেন্দ্র তাহার অফিসে গেল। পূর্ব হইতে সে স্থির করিয়া রাখিয়াছিল আজ 5টা বাজলেই শটান সে বাসার পথ ধরিবে, সাহেবের কুঠির ধারে কাছেও যাইবে না। কিন্তু 3টার পর এ বিষয়ে তাহার মনে একটু দ্বিধা প্রবেশ করিল। এরূপভাবে না বলিয়া কহিয়া পলায়ন করা কি নিতান্ত অভদ্রতা হইবে না? তার চেয়ে যথাসময়ে গিয়া মেম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া কোনো একটা ওজোর দেখাইয়া বিদায় লওয়াই ভালো। ভদ্রতা রক্ষাও হইবে, সকল দিক বজায়ও থাকিবে। কারণ মহেন্দ্র সংকল্প এখন স্থির। এলসির মোহজালে আর কিছুতেই সে নিজেকে জড়াইতে দিবে না। ক্রমে ভদ্রতা রক্ষার জন্য মহেন্দ্রের মন বড়ই ব্যাকুল হইয়া উঠিল। সে ঘন ঘন ঘড়ির পানে চাহিতে লাগিল। কতক্ষণে 5টা বাজে। অবশেষে 5টা বাজিল। মহেন্দ্র কলম ফেলিয়া কাগজপত্র গুছাইয়া দেরাজ বন্ধ করিয়া হ্যাট ও ছড়ি হস্তে অফিস হইতে বাহির হইয়া পড়িল। মেজর সাহেবের কুঠির নিকট গিয়া দেখিল এলসি বারান্দায় দাঁড়াইয়া পথের পানে চাহিয়া আছে। ফটকের ভিতর প্রবেশ করিয়াই মহেন্দ্র হ্যাট তুলিয়া তাহাকে অভিবাদন করিল।
বারান্দায় উঠিতেই এলসি অগ্রসর হইয়া আসিয়া স্মিত মুখে বলিল, মহেন, নটি বয়, কাল তুমি আসো নাই কেন বলো তো? আমি তোমার উপর ভারী রাগ করিয়াছি। মহেন্দ্র বলিল, কাল যে রবিবার ছিল। হলোই বা রবিবার? তুমি তো জানো আমার স্বামী এখানে নাই, আমি একলাটি রহিয়াছি। নাই বা পড়িলাম, দুজনে বসিয়া গল্পে স্বল্পে আমোদে সন্ধ্যাটা তো কাটানো যাইত। কাল বিকেলে তোমার কোথাও কোনো কাজ ছিল বুঝি? না তো, কাজ এমন কিছু বিশেষ ছিল না। আচ্ছা, এখন চা খাইবে চলো, আজ আর পড়িতে ইচ্ছা করিতেছে না। চা খাইয়া চলো দুজনে ময়দানে একটু বেড়াইয়া আসা যাওক। মহেন্দ্রের দৃঢ় প্রতিজ্ঞা, স্থির সংকল্প, সংযম সাধনা কোথায় ভাসিয়া গিয়াছে তখন, তাহার আর কোনো খোঁজ নাই। দিনের পর দিন পরস্পরের নেশায় দুজনে মশগুল হইয়া রহিল। সেদিন বিকেলে মহেন্দ্র মেম সাহেবকে পড়াইতে গিয়া দেখিল, সে ম্লান মুখে বসিয়া আছে। টেবিলের ওপরে একখানা হলদে খাম। এলসি বলিল, মহেন, টেলিগ্রাম আসিয়াছে, কাল প্রাতে আমার স্বামী আসিয়া পৌঁছিবেন। বলিয়া টেলিগ্রামখানি মহেন্দ্রের দিকে ঠেলিয়া দিল। মহেন্দ্র সেখানি পড়িয়া বিষণ্ণ বদনে টেবিলের ওপর রাখিয়া দিল। এলসি বলিল, দেখো মহিন, এখন হইতে আমাদের কিন্তু খুব সাবধানে চলিতে হইবে। শুধু আমার স্বামী ফিরিয়া আসিতেছেন বলিয়া নয়, তোমায় আমায় লইয়া আমাদের সমাজেও একটু কানাঘুষা চলিতেছে। কেহ কেহ বলিতেছে, একজন নেটিভের সঙ্গে অত মেশামেশি কি জন্য? মহেন্দ্র বলিল, তবে কি এখন হইতে আমাদের পরস্পরের সম্বন্ধ ছিন্ন হইবে এলসি? তাহা হইলে কেমন করিয়া আমি বাঁচিব প্রিয়তমে? এলসি বলিল, তাহা হইলে কি আমিই বাঁচিব? না প্রিয়তমে, সে হইতেই পারে না। তুমি পূর্বে যেমন আমার স্বামীকে রোজ পড়াইতে আসিতে, পড়াইয়া চলিয়া যাইতে, সেই রূপ করিবে। তবু চোখের দেখা তো হইবে, যাহাতে মাঝে মাঝে 2-1 ঘণ্টা করিয়া নির্জনে তোমাতে আমাতে মনের কথা আদান প্রদানের সুযোগ পায়, তাহার একটা ব্যবস্থা ভাবিয়া চিন্তিয়া ঠিক করিয়া লইতে হইবে। তুমি এখন মুখ হাত ধুইয়া লও, চা খাইয়া চলো ময়দানে গিয়া একটু বেড়ানো যাক। সন্ধ্যার পর কেল্লা হইতে বাহির হইয়া ময়দানের এক জনহীন স্থানে বৃক্ষতলের অন্ধকারে বেঞ্চ দেখতে পাইয়া সেইখানে দুইজনে বসিয়া ভবিষ্যৎ সম্বন্ধে নানা জল্পনা কল্পনা করিতে লাগিল। অবশেষে স্থির হইল, পার্ক লেনে অথবা ওই অঞ্চলের কোনো উপযুক্ত বাড়িতে বেনামিতে একখানি ঘর ভাড়া লইতে হইবে। সুযোগ মতো সংকেত অনুসারে সেইখানেই মাঝে মাঝে উভয়ের দেখা সাক্ষাৎ এবং মনের কথার আদান প্রদান চলিবে। এলসি বলিল, তাহারা বোধহয় 2-4 মাসের ভাড়া অগ্রিম চাহিয়া বসিবে। কিছু আসবাবও আমাদের আবশ্যক হইবে। আমি সেজন্য তোমায় 1000 টাকা দিব। আজ রাত্রেই টাকাটা দিয়া রাখিব, নইলে আমার স্বামী আসিলে অসুবিধা হইতে পারে। চলো এখন ওঠা যাক, আমাদের ডিনারের সময় হইয়া আসিল। মেজর গ্রিন পরদিন প্রাতে আসিয়া পৌঁছিলেন। বিকালে যথানিয়মে মহেন্দ্র তাহাকে পড়াইতে গেল। মেজর সাহেব পড়িলেন না। মহেন্দ্রকে চা খাওয়াইয়া হাসি খুশি গল্প গুজবে সময় কাটাইয়া তাহাকে বিদায় দিয়া সস্ত্রীক টমটমে হাওয়া খাইতে বাহির হইলেন। পরদিনও এইরূপ হইল। এই 2 দিন এখান হইতে বিদায় হইয়া মহেন্দ্র পার্কলেন অঞ্চলে উপযুক্ত বাড়িতে খালি ঘর খুঁজিয়া বেড়াইল, কিন্তু তখন রাত্রি, কোথাও কোনো সুবিধা করিতে পারিল না। সুতরাং সে স্থির করিল, রবিবারে এই পাড়ায় আসিয়া এই কার্যটি সম্পন্ন করিবার চেষ্টা করিবে। তৃতীয় দিন আফিসে মেজর সাহেব মহেন্দ্রকে একান্তে ডাকিয়া কহিলেন, মহেন, আমার এখন অনেক কাজ পড়িয়াছে, এখন আর আমি বাংলা পড়িবার সময় পাইব না।
তাই আর তোমার কষ্ট করিয়া আমার কুঠিতে আসার প্রয়োজন নাই। বলিয়া তিনি মহেন্দ্র প্রাপ্য টাকা তাহাকে বুঝাইয়া দিলেন। মহেন্দ্র দেখিল মেজর সাহেবের মুখখানা গম্ভীর এবং বিরক্তির ছায়াও তাহাতে সুস্পষ্ট। মহেন্দ্র অফিসে নিজ স্থানে গিয়া বসিয়া ভাবিতে লাগিল, না পড়িবার কারণ সাহেব যাহা বলিলেন তাহাই কি সত্য, না কাহারও নিকট কোনো কানাঘুষা শুনিয়া তাহার মনে একটা সন্দেহ প্রবেশ করিয়াছে। যাহা বলিলেন তাহা আপিসে না বলিয়া নিজ গৃহেও তো বলিতে পারিতেন। তাহার কুঠিতে আর আমি যাই, ইহা কি আর তাহার ইচ্ছা নয়? বাস্তবিক এদিকে একটু বাড়াবাড়ি হইয়া উঠিয়াছিল বই কি, সেটা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইয়াছে। ইহার 2 দিন পরে মেজর সাহেব আপিসের বারান্দায় আসিয়া হঠাৎ দেখিলেন কিছু দূরে তাহার গৃহভৃত্য একখানি চিঠি হাতে করিয়া মহেন্দ্র আপিসের দিকে যাইতেছে। সাহেব বেয়ারাকে ডাকিলেন। সে ব্যক্তি চিঠিখানি বস্ত্র মধ্যে লুকাইয়া প্রভুর নিকট আসিয়া দাঁড়াইল। সাহেব তাহাকে নিজের খাস কামরায় আনিয়া বলিলেন, কিসকা চিঠি দেখলাও। প্রভুর সক্রোধ মূর্তি দেখিয়া বেয়ারা কম্পিত হস্তে চিঠিখানি বাহির করিয়া দিল। সাহেব বলিলেন, তুম আভি বাহার বারান্দা মে ঠাহরো। বলিয়া সাহেব চোখে চশমা আঁটিয়া দেখিলেন তাহার স্ত্রীর হস্তাক্ষরে মহেন্দ্রর নাম লেখা। খামের মুখ জল দিয়া ভিজাইয়া দিলেন। কিয়ৎক্ষণ পরে উহা সন্তর্পণে খুলিয়া চিঠি পাঠ করিলেন। সেই কয়েক লাইন ইংরেজির অনুবাদ এই, আজ 3 দিন তোমার চোখের দেখাটিও দেখিতে পাই নাই, সেজন্য কি কষ্টে যে আছি তাহা বলিতে পারি না। আজ রাত্রি 9টার পর এলিয়ট ট্যাঙ্কের পশ্চিমে আমাদের সেই নির্জন বৃক্ষতলে সেই বেঞ্চখানিতে তুমি বসিয়া থাকিও। সৌভাগ্যবশত একটা সুযোগ ঘটিয়াছে, ওই সময় সেখানে গিয়া আমি তোমার সহিত 2 ঘণ্টা যাপন করিতে পারিব। এসো, কিন্তু তোমায় না দেখিতে পাইলে আমি মরিয়া যাইব। তোমারই এলসি। মেজর সাহেব কাগজে টুকিয়া লইলেন, এলিয়ট ট্যাঙ্ক, পশ্চিমের বেঞ্চ। তাহার পর খামখানি আঠা দিয়া আঁটিয়া ডাকিলেন বেয়ারাকে। বেয়ারা আসিয়া দাঁড়াইল। সাহেব বলিলেন, যাও, हम इस चिट्ठी को देखा मेम साहेब या मोहन बाबू कोई को मत बोलो, खबरदार। बोलने से। মেজর সাহেব তাহার টেবিলের দেরাজ টানিয়া একটা রিভলভার বাহির করিয়া বেয়ারার দিকে লক্ষ্য করিয়া বলিলেন, बोलने से हम तुमको शूट करेगा, जान मारेगा, समझा? বেয়ারা কম্পিত পদে 1 হাত পিছাইয়া গিয়া করজোরে কাতর স্বরে বলিলেন, नहीं कोदा बंद, हम कुछ नहीं बोलेगा, कोई को नहीं बोलेगा, मेरा जान प्यारा है। মেজর সাহেব রিভলভারটি দেরাজে বন্ধ করিয়া বলিলেন, আচ্ছা, याद रखो, যাও। বিকালে মেজর সাহেব স্ত্রীকে বলিলেন, এলসি, আজ আমি বাড়িতেই খাইব, বাবুর্চিকে বলিয়া দাও। এ কথা শুনিয়া মেম সাহেবের মাথায় যেন বজ্রাঘাত হইল। মনের ভাব যথাসাধ্য গোপন করিয়া সে বলিল, তবে যে তুমি বলিয়াছিলে আজ তোমাদের ইউনাইটেড সার্ভিস ক্লাবে একটা ভোজ আছে, 9টার সময় তোমায় সেখানে যাইতে হইবে, বাড়িতে খাইবে না। হ্যাঁ, তা বলিয়াছিলাম বটে, কিন্তু সেখানে যাইতে আর ইচ্ছা হইতেছে না। আজ এম্পায়ারে একটা খুব ভালো ফিল্ম আছে, চলো, ডিনারের পর দুজনে দেখিয়া আসা যাউক। এলসি ভিতরে ভিতরে অত্যন্ত অসন্তুষ্ট বিরক্ত হইয়া অগত্যা স্বামীর প্রস্তাবে সম্মত হইল। ডিনার শেষে রাত্রি 9টার সময় টমটম জোটাইয়া মেজর সাহেব স্ত্রীকে লইয়া বাহির হইলেন। বায়োস্কোপে পৌঁছাইয়া টমটম বিদায় করিয়া দিলেন, ট্যাক্সিতে ফিরিবেন। 9:30টায় বায়োস্কোপ আরম্ভ হইল। 10টার পূর্বেই মেজর সাহেব বলিলেন, তুমি একটু থাকো প্রিয়তমে, আমি 10 মিনিটের মধ্যেই ফিরিয়া আসিতেছি, বড় পিপাসা পাইয়াছে,
বাড়ি গিয়া একটা পেগ পান করিয়া আসি। এলসি কোনো কথা বলিল না। স্বামীর সঙ্গ তার বিষবৎ বোধ হইতেছিল। মেজর সাহেব চলিয়া গেলে সে বসিয়া ভাবিতে লাগিল, আজ আর মহেনের সঙ্গে সাক্ষাৎ করিবার কোনোই উপায় নাই। সে বেচারি সংকেত স্থানে বসিয়া অবশেষে হতাশ হইয়া প্রস্থান করিবে। সাহেব রাস্তা পার হইয়া দ্রুত পদে ময়দানের ভিতর দিয়া চলিলেন। 10 মিনিট পরে উদ্দিষ্ট স্থানের নিকটবর্তী হইয়া পথ হইতে দেখিতে পাইলেন, বৃক্ষতলের অন্ধকারে বেঞ্চের ওপর ফেল্ট হ্যাট মাথায় দিয়া কে একজন একাকী বসিয়া আছে। পথ হইতে নামিয়া ঘাসের ওপর দিয়া সন্তর্পণে সেই দিকে অগ্রসর হইলেন। পার্শ্ববর্তী হইয়া বজ্রগম্ভীর স্বরে তিনি ডাকিলেন। মহেন্দ্র চমকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, এ মেজর গ্রিন? হ্যাঁ, আমি মেজর গ্রিন। তুমি এ সময় এখানে বসিয়া কি করিতেছ মহেন? বায়ু সেবন করিতেছি। সাহেব গর্জিয়া উঠিলেন, রাস্কেল, ব্ল্যাগার্ড! বায়ু সেবন করিতেছ না আমার স্ত্রীর প্রতীক্ষা করিতেছ? বিশ্বাসঘাতক, ড্যাম নিগার, শুয়োরকা বাচ্চা! এত বড় আস্পর্ধা তোমার! একজন ইউরোপীয় মহিলা আমার স্ত্রীর সহিত প্রেম করো? আমি এই দণ্ডে তোমায় কুকুরের মতো হত্যা করিব। তোমার ঈশ্বরকে স্মরণ করো। বলিয়া সাহেব সাঁ করিয়া ভিতরের বুক পকেট হইতে রিভলভার বাহির করিলেন। উহার উজ্জ্বল নলটি অদূরস্থ গ্যাসের আলোকে চকমক করিয়া উঠিল, কিন্তু রিভলভার ছুড়িবার অবসর সাহেব পাইলেন না। মহেন্দ্র পালোয়ানগণের নিকট শেখা একটা ল্যাং মারিয়া সেই মুহূর্তে সাহেবকে ধরাশায়ী করিয়া তীর বেগে ঘোর দৌড়ের মাঠের দিকে ছুটিল। মেজর সাহেব তাহার স্থূল দেহখানি যথাসাধ্য শীঘ্র উঠাইয়া আবার 2 পায়ে দাঁড়াইয়া পলায়মান মহেন্দ্রর দিকে রিভলভার লক্ষ্য করিলেন। আওয়াজ হইল, গুরুম। কিন্তু মহেন্দ্র পড়িল না দেখিয়া সাহেব তাহার পশ্চাৎ ধাবন করিলেন। স্থূল দেহ লইয়া যথাসম্ভব দ্রুত দৌড়াইতে লাগিলেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ও তৃতীয়বার তাহার রিভলভার গর্জন করিল, গুরুম গুরুম। কিন্তু মহেন্দ্র পড়িল না। তাহাকে সাহেব আর দেখিতেও পারিলেন না। অগত্যা তখন প্রতিনিবৃত হইলেন। রিভলভার পকেটে পুরিয়া পোশাকের ধুলা কাদা ঝাড়িতে ঝাড়িতে আবার বায়োস্কোপ অভিমুখে চলিলেন। তথায় পৌঁছিয়া অল্প একটু সোডা সংযোগে একটা ডবল পেগ ব্র্যান্ডি লইয়া এক নিঃশ্বাসে তাহা পান করিয়া ফেলিলেন। একটা সিগারেট ধরাইয়া অর্ধেকটা খাইয়া সেটা ফেলিয়া দিয়া ভিতরে গিয়া স্ত্রীর নিকট বসিলেন। এলসি বলিল, 10 মিনিটের মধ্যে আসিবে বলিয়া প্রায় 1 ঘণ্টা কাটাইয়া দিলে, ছিলে কোথায়? মেজর সাহেব সংক্ষেপে উত্তর করিলেন, এক বন্ধুর সঙ্গে কথা কহিতেছিলাম। মহেন্দ্র সেই নির্জন ময়দানের ভিতর ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে যখন দেখিল বন্দুকের শব্দ বন্ধ হইয়াছে, তখন দাঁড়াইয়া পশ্চাৎ ফিরিয়া চাহিল। এতক্ষণে সে গ্রাস রাইড রাস্তা পার হইয়া প্রায় ধোবিতালাওয়ের নিকট পৌঁছাইয়াছিল। অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি প্রেরণ করিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু পশ্চাৎ ধাবনকারী সাহেবের আর কোনো চিহ্ন দেখিতে পাইল না। তখন সে দ্রুত পদে অগ্রসর হইল। ক্রমে লোয়ার সার্কুলার রোডে আসিয়া পড়িয়া একখানা চলতি ঠিকা গাড়ি খালি পাইয়া তাহা ভাড়া করিল এবং রাত্রি 11টার সময় নিজ বাসায় আসিয়া পৌঁছিল। সমস্ত রাত্রি অনিদ্রায় কাটাইয়া ভোরে উঠিয়া মহেন্দ্র ধুতি গামছা আর তাহার মৃতা পত্নীর চিঠির বান্ডিলটি লইয়া গঙ্গা স্নান করিতে গেল। জলে নামিয়া প্রথমে বান্ডিলটি গঙ্গা গর্ভে ছুঁড়িয়া ফেলিয়া দিল, তারপর স্নান করিয়া বাসায় ফিরিয়া আসিল। আফিসের সাহেবের নামে কর্মত্যাগ পত্র লিখিয়া উহা তাহাকে দিয়া নিজ জিনিসপত্র বাঁধিতে লাগিল। আহারান্তে বাসায় পাওনা গণ্ডা মিটাইয়া দিয়া জিনিসপত্র সহ স্টেশনে গিয়া ট্রেনে উঠিল এবং সন্ধ্যার মধ্যেই বাড়ি পৌঁছিয়া জননীকে প্রণাম করিল। মা বলিলেন, কি বাবা, ছুটি নিয়ে এলি নাকি? মহেন্দ্র বলিল, না না, চাকরি ছেড়ে দিয়ে এলাম মা। পরের এস্তাজারি আর পোষাল না।
মা বড় দুঃখ করিতে লাগিলেন। অমন চাকরিটা ছাড়িয়া আসিতে হয়? মেম সাহেবের সেই 1000 টাকায় চাষের জমি কিছু বাড়াইয়া হাল গরু কিনিয়া মহেন্দ্র চাষবাস আরম্ভ করিয়া দিল এবং পরের মাসেই নিকটস্থ গ্রামের একটি সুন্দরী ডাগর মেয়ে দেখিয়া বিবাহ করিয়া ফেলিল। বৎসর 2 পরে মহেন্দ্র তাহাদের গ্রামের লাইব্রেরিতে একখানি ইংরেজি সংবাদপত্রে মেজর গ্রিনের নাম ছাপা দেখিয়া কৌতূহলী হইয়া খবরটা পড়িল। ইহা বিলাতি সংবাদপত্র হইতে উদ্ধৃত। ভারতীয় সেনা বিভাগের মেজর গ্রিন 1 বৎসরের ফার্লো লইয়া লন্ডনে বাস করিতেছিলেন। তিনি লন্ডনের আদালতে মোকদ্দমা করিয়া বিবি এলসি গ্রিনের সহিত তাহার বিবাহ বন্ধন ছেদন করিয়াছেন এবং কো-রেসপন্ডেন্ট লয়েডস ব্যাংকের কর্মচারী টার্নার নামক কোন যুবকের বিরুদ্ধে 1000 পাউন্ড খেসারতের ডিক্রিও পাইয়াছেন। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত যুবকের প্রেম। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে আবার। নমস্কার।